সালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, উত্তর রাঙ্গুনিয়া কলেজ, রাঙ্গুনিয়া। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারের উপর আমি ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাস ছিল আমার। ওই ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক বিষয় একটা অঙ্কের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি এটার উপর দ্বিতীয় ক্লাসটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আমার প্রিয় শিক্ষার্থীদের সামনে। এটা দ্বিতীয় ক্লাস হলেও আমি এই ক্লাসেও এই চ্যাপ্টারের বেসিক বিষয়টা তুলে ধরব এবং তারপর একটা অঙ্কের মধ্যে চলে যাব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণাটা যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, সাধারণত একটা নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট দিনে নগদান বহি এবং ব্যাংক বিবরণী বা পাসবহির উদ্বৃত্তের মিলকরণ বিবরণী বা সবটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন বিস্তারিতভাবে বিষয়টা যদি তুলে ধরি, আমি একটা গল্পের মাধ্যমে যদি বলি, দুইজন বন্ধু আমিন এবং সুমন, দুইজনেরই দুইটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টটা আমিনের ইসলামী ব্যাংকে, সুমনের ওয়ান ব্যাংকে। এক্ষেত্রে দুইজনের এই ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটা ব্যাংকেও রাখা হয় এবং তারা ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা সেটা তাদের প্রতিষ্ঠানীয় হিসাবরক্ষক দ্বারা হিসাব রাখে। এই ক্ষেত্রে একটা মাস, নির্দিষ্ট মাস শেষ দিন 31শে মার্চে গিয়ে তারা আমিন তার ব্যাংক অ্যাকাউন্টের ইসলামী ব্যাংকে গিয়ে উদ্বৃত্ততা দেখলো। লেনদেন করার পর, 1 মাস লেনদেন করার পর তার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে। এক্ষেত্রে এদিকে তার প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের যে হিসাব উদ্বৃত্ত দেখিয়েছে সেখানেও 1 লক্ষ টাকা রয়েছে। তাহলে তার নগদান বহির উদ্বৃত্ত এবং পাস বহির উদ্বৃত্ত 1 লক্ষ টাকা মিলে গেল উদ্বৃত্ত দুইটা। কিন্তু অপরদিকে সুমন তার প্রতিষ্ঠানে নগদান বইতে যেখানে হিসাব রক্ষক তার হিসাবটা রাখে সেখানে তার ব্যালেন্সটা দেখিয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু পাস বই তার উদ্বৃত্তটা দেখালো 80,000 টাকা। অর্থাৎ নগদান বইয়ের উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে 20,000 টাকার গড়মিল রয়ে গেল। এই ক্ষেত্রে আমিন তার উদ্বৃত্ত একই হয়ে গেলে সে সন্তুষ্ট, সে তার আর কিছু না করার থাকলেও এই ক্ষেত্রে সুমনের যেহেতু 20,000 টাকার গড়মিল হয়েছে, সে ওয়ান ব্যাংকের কর্মকর্তার সাথে বসে তার গণ্ডগোলের কারণটা, গড়মিলের কারণটা খুঁজে বের করে সেটা সংশোধনের ব্যবস্থা করবে। এই ক্ষেত্রে যেই বিবরণী বা ছকের মাধ্যমে এই গড়মিল খুঁজে বের করে সংশোধনের ব্যবস্থা করা হবে, নগদান বই এবং পাস বইয়ের হিসাবটা সংশোধনের ব্যবস্থা করা হবে, সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা বুঝতে পারলাম, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পেল। তাহলে এই ক্ষেত্রে এই গল্পের মধ্যে আমরা দুইটা বিষয় লক্ষ্য করি, একটা হচ্ছে নগদান বইয়ের কথা বলেছি আর একটা হচ্ছে পাস বই। নগদান বইটা প্রতিষ্ঠানে রাখা হয়। এটা সম্পর্কে যদি আমি বলি, 2 ঘোড়া 3 ঘোড়া নগদানে সাধারণত দুইটা পাস থাকে, ডেবিট পাস এবং ক্রেডিট পাস। ডেবিট পাশে একটা ব্যাংকের কলাম থাকে, ক্রেডিট পাশে একটা ব্যাংকের কলাম থাকে। ডেবিট পাশে ব্যাংকের কলামে সাধারণত আমরা অঙ্ক করার সময় দেখেছি, বা আমি আবার এখন যদি বলি, ব্যাংকে কোনো লেনদেনের কারণে ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় বা জমা হয় সেটা ডেবিট পাশে ব্যাংকের কলামে দেখানো হয়, এবং কোনো লেনদেনের কারণে টাকা যদি খরচ হয়, হ্রাস পায়, সেটা ক্রেডিট পাশে, নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংকের কলামে দেখানো হয়। এই ক্ষেত্রে নগদান বহির ব্যাংক ডেবিট পাশে ব্যাংকের কলামে কোনো উদ্বৃত্ত থাকলে সেটাকে ব্যাংক জমা বলে, অথবা ক্রেডিট পাশে কোনো উদ্বৃত্ত যদি থাকে অতিরিক্ত, সেটাকে ব্যাংক জমা অতিরিক্ত বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস বইতে যদি দেখি, পাস বইতেও দুইটা পাস থাকে, ডেবিট পাস এবং ক্রেডিট পাস। ডেবিট পাস এবং ক্রেডিট পাস, এই ক্ষেত্রে পাস বইতে ব্যতিক্রম। ডেবিট পাশে ব্যাংক ব্যালেন্স যদি বেড়ে যায় কোনো কারণে, কোনো লেনদেনের কারণে, সেটা ক্রেডিট পাশে দেখানো হয়, কিন্তু ব্যাংক ব্যালেন্স কোনো লেনদেনের কারণে যদি কমে যায় সেটা ডেবিট পাশে দেখানো হয় পাস বইতে, নগদান বহির বিপরীত। এই ক্ষেত্রে পাস বহির নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্তটাকে ব্যাংক জমা বোঝানো হয়েছে, কিন্তু পাস বইতে ক্রেডিট উদ্বৃত্তটাকে ব্যাংক জমা বোঝাবে, আর নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্তটাকে ব্যাংক জমা অতিরিক্ত বোঝানো হয়েছে, কিন্তু পাস বইতে ডেবিট উদ্বৃত্তটাকে ব্যাংক জমা অতিরিক্ত বোঝাবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম, বিষয়টা হচ্ছে এইরকম যে নগদান বই পাস বই দুইটা বিপরীতমুখী কাজ করে।
নগদান বই যদি জমাটা ডেবিট পাশে করে, পাস বই জমাটা করবে ক্রেডিট পাশে। নগদান বই খরচটা যদি ক্রেডিট পাশে করে, পাস বই খরচটা ডেবিট পাশে করবে। এবং উদ্বৃত্তর ক্ষেত্রেও নগদান বইতে যেটা ডেবিট ব্যালেন্স ব্যাংক জমা বোঝায়, পাস বইতে সেটা ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমা বোঝায়। এবং নগদান বইতে যেটা ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়, পাস বইতে সেটা ডেবিট ব্যালেন্স ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়, ডেবিট পাশেরটা, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই বিপরীতমুখী সম্পর্ক আমাদের মনে রেখে কাজটা করতে হবে। এখন এই নগদান বহি এবং পাস বহির উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দিলে তা ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সংশোধন করা হয়, মিল করা হয়। এখন এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সংশোধন করতে গেলে তা আবার দুইভাবে করা যায়, একক জের পদ্ধতি, উভয় জের পদ্ধতি। একক জের পদ্ধতি কি? অর্থাৎ হয় নগদান বহি উদ্বৃত্ত, না হয় পাস বহির উদ্বৃত্ত, যেই কোনো একটা বহির উদ্বৃত্ত দিয়ে অঙ্কটা শুরু করা হলে তখন তাকে একক জের পদ্ধতি বলে। আবার উভয় জের পদ্ধতি কি? নগদান বহি পাস বহি দুইটা জেরই একসাথে দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করলে, দুইটা জের উদ্বৃত্ত একসাথে নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করলে তাকে আমরা উভয় জের পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতি বলে থাকি। এই ক্ষেত্রে আমরা একঘরা জের পদ্ধতিতে গত ক্লাসে অঙ্ক করিয়েছি, আজকে একঘরা জের পদ্ধতিতে অঙ্ক করব। এই ক্ষেত্রে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে নগদান বহি বা পাস বহি জমা দ্বারা বা উদ্বৃত্ত দ্বারা, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা নগদান বহি বা পাস বহির জমা অতিরিক্ত ব্যালেন্স দিয়ে অঙ্কটা দেখাবো। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অঙ্কটা করতে গেলে আমরা নগদান বহির জমা দিয়ে যখন অঙ্ক করেছি তখন আমরা সাধারণত নগদান বহির, অর্থাৎ একক জেরের ক্ষেত্রে বলতেছি, নগদান বহির উদ্বৃত্ত নিয়ে শুরু করলে পাস বহির সাথে মিলানোর জন্য যোগ বিয়োগ যা করতে হয় সব আমরা নগদান বহিতেই করেছি। আবার পাস বহির উদ্বৃত্ত দিয়ে যদি শুরু করি নগদান বহির সাথে মিলানোর জন্য, এই ক্ষেত্রে যোগ বিয়োগ যা করতে হয় পাস বহিতেই করতে হবে, তখন নগদান বইতে কিছু করা যাবে না। অর্থাৎ আমরা যে বহির উদ্বৃত্ত নিয়ে শুরু করব যোগ বিয়োগ ওখানেই করব, অন্য বইতে কিছু করা যাবে না। সেই বিষয়টা আলোকে আমরা অঙ্ক করেছি গত ক্লাসে। আজকে আমরা যেহেতু জমা অতিরিক্ত দিয়ে কাজ করব, এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমাদের বিপরীত কাজ, অর্থাৎ জমা অতিরিক্ত দিয়ে কাজ করলে কি করতে হবে, জমা অতিরিক্তের উদ্বৃত্ত দিয়ে কাজ করলে কি করতে হবে। যেই বিষয়টা আমরা যেমন নগদান বহি জমা অতিরিক্ত দিয়ে যদি কাজ করি, স্বাভাবিকভাবে পাস বহির সাথে মিলানোর জন্য নগদান বইতে যদি যোগ করতে হয় জমা দিয়ে করলে, কিন্তু জমা অতিরিক্ত দিয়ে করলে তা করতে হবে বিয়োগ। আবার যদি স্বাভাবিকভাবে নগদান বইতে পাস বইয়ের সাথে মিলানোর জন্য কোনো বিষয় কোনো লেনদেন বিয়োগ করতে হয়, সেটা জমা অতিরিক্ত দিয়ে করলে করতে হবে যোগ, বিপরীত কাজ। আবার পাস বইতেও একই অবস্থা, নগদান বইয়ের সাথে মিলানোর জন্য পাস বইতে কোনো লেনদেন যদি জমা দিয়ে করলে স্বাভাবিকভাবে যেটা যোগ হিসাবে আমরা চিন্তা করব, কিন্তু সেটা জমা অতিরিক্তের ক্ষেত্রে করব বিয়োগ। আবার পাস বইতে নগদান বইয়ের সাথে মিলানোর জন্য স্বাভাবিকভাবে স্বাভাবিক চিন্তায় আমাদের যেটা বিয়োগ হিসাবে আমরা চিন্তা করব, সেটা জমা অতিরিক্ত দিয়ে করলে করব আমরা যোগ, অর্থাৎ বিপরীত কাজ। এই ক্ষেত্রে আমাদের এই একটা বিষয় মনে রাখলে আমরা অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবো। আবার বলতেছি একটু করে, আমরা নগদান বহির জমা দিয়ে শুরু করলে যোগ বিয়োগ নগদান বইতে করব, কিন্তু স্বাভাবিক চিন্তায় আমাদের যেটা নগদান বহির জমার সাথে উদ্বৃত্তের সাথে যোগ, কিন্তু জমা অতিরিক্ততে সেটা দেখাতে হবে বিয়োগ। নগদান বহি জমা সাধারণত স্বাভাবিক চিন্তায় যেটা জমা উদ্বৃত্তের সাথে বিয়োগ, কিন্তু জমা অতিরিক্ত দিয়ে করলে সেটা করতে হবে যোগ। ঠিক একই রকম পাস বহির উদ্বৃত্তের ক্ষেত্রেও পাস বহির স্বাভাবিক উদ্বৃত্তের সাথে স্বাভাবিকভাবে আমরা যেটা যোগ করার চিন্তা করব নগদান বহির সাথে মিলানোর জন্য, জমা অতিরিক্ত হলে সেটা করতে হবে বিয়োগ। কিন্তু আবার নগদান বহির সাথে মিলানোর জন্য পাস বহির জমার সাথে যেটা বিয়োগ স্বাভাবিক চিন্তায় আমাদের যেটা বিয়োগ করতে হবে মনে হবে, সেটাকে করতে হবে যোগ, অর্থাৎ বিপরীত কাজ। এই কথাটা যদি মনে থাকে তাহলে আমি ইজিলি অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তাহলে আজকে আমরা একটা অঙ্ক দেখব, কুমিল্লা বোর্ড 2019 সালের 6 নম্বর অঙ্কটা ব্যাংক সমন্বয় বিবরণী দেওয়া আছে। ওই অঙ্কটার মাধ্যমে আমি জমা অতিরিক্ত দিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে প্রশ্নটা ছিল এরকম, 6 নম্বর অঙ্ক, কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এটা নিম্নলিখিত তথ্যগুলো 31 মার্চ 2018 তারিখে জনাব জাহিনের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। এই বলে এখানে 7টা লেনদেন দেওয়া আছে।
7টা লেনদেন দেওয়া আছে, ওই লেনদেনগুলো আমি পড়তেছি না, সাধারণত অঙ্ক করার সময় আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। 7টা লেনদেন। তো বিষয়গুলো তাহলে লেনদেনগুলো যদি দ্বারা আমি যদি দেখি এখন যে অঙ্কটা আমার করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণীর ঘর যদি দেখি, এই ঘরটা 2টা ভাগে বিভক্ত হয়, যোগ এবং বিয়োগ। তাইলে আমরা প্রশ্নটা দেখি এখন। প্রশ্নের মধ্যে 7টা লেনদেনের প্রথম লেনদেনটা কি? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 8,000 টাকা দেওয়া আছে। এটা একটা নির্দিষ্ট মাসের লেনদেন, মার্চের 31 তারিখে গিয়ে তারা দেখতেছে এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 8,000 টাকা দেওয়া আছে। এটা শুরুতে আমি ধরে ফেললাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 8,000 টাকা, এবং বাকি অংশটা যোগ এবং বিয়োগ 2ভাবে বিভক্ত করলাম। বাকি 6টা লেনদেন আমাকে কি করতে হবে, দেখিয়ে আমাকে সঠিক জমা অতিরিক্ত উদ্বৃত্তটা বের করতে হবে। তাহলে 2 নাম্বার এন্ট্রিটা যদি আমি দেখি, এখন একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি 1,500 টাকা। একটু চিন্তা করি, একটা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি, তার মানে ব্যাংক ক্রেডিট করেনি মানে ব্যাংক ক্রেডিট পাশে জমা করে, ব্যাংক জমা করে ক্রেডিট পাশে। তাহলে নগদান বইতে জমা দেওয়ার সময় সেটা যোগ হয়ে গিয়েছে, কিন্তু ব্যাংকে কি করা হয় নাই, যোগ করা হয়নি। এখন আমি অঙ্ক করতেছি কি দিয়ে, আমি অঙ্ক করতেছি ব্যাংক বিবরণীর অর্থাৎ পাস বহির জমা অতিরিক্ত দিয়ে করতেছি। তাইলে আমাদের স্বাভাবিক চিন্তাটা কি, স্বাভাবিক চিন্তা যেহেতু জমা দেওয়ার সময় চেকটা নগদান বইতেই যোগ করে ফেলছে, এখন পাস বই দিয়ে বা ব্যাংক বিবরণী দিয়ে যেহেতু আমরা অঙ্ক করতেছি, আমাদের সামনে যেহেতু পাস বইটা আছে, আমরা এটা জমা দিয়ে করলে যোগ করতাম, স্বাভাবিক চিন্তা। কিন্তু যেহেতু জমা অতিরিক্ত দিয়ে করতেছি, এই 2 নাম্বার লেনদেনটা আমরা এখন এখানে বিয়োগ করে দিব। কি নামে? জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি, 1,500 টাকা বিয়োগ হয়ে গেল 2 নাম্বারটা। উল্টা কাজ, জমাতে যেটা যোগ করতাম জমা অতিরিক্ততে এটা বিয়োগ করে দিয়েছি। 3 নাম্বার লেনদেনটা যদি আমরা দেখি, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, 3,750 টাকা একটা লেনদেন দেওয়া আছে। 3 নাম্বার, একটা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে সেটা উপস্থাপন করা হয়নি। আবার তাহলে চেক ইস্যু করা হয় কাকে? পাওনাদারকে নগদান বই থেকে একটা চেক ইস্যু করে দেওয়া হয়েছে। নগদান বই থেকে চেক দেওয়ার সময় নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্সটা কমিয়ে দেওয়া হয়েছে, ক্রেডিট পাশে লেখা হয়েছে। এখন চেকটা ব্যাংক থেকে নিয়ে উপস্থাপন করে টাকাটা নিয়ে যাওয়া হয়নি। আমার সামনে কোন বই আছে, কোন বই দিয়ে অঙ্ক করতেছি আমি যেহেতু পাস বহি বা ব্যাংক অনুযায়ী অঙ্ক করতেছি, তাহলে আমার সুযোগ আছে সেটা ঠিক করার। তাহলে আমি কি করব, এখন আমি পাস বই থেকে ওই 3,750 টাকা বিয়োগ করে দিব যদি জমা দিয়ে করতাম, যেহেতু আমার সামনে ব্যাংক জমা বিবরণী দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি। কিন্তু আমি তো জমা অতিরিক্ত দিয়ে করতেছি, তাহলে আমাকে কাজ করতে হবে কি, বিপরীত কাজ। আমাকে এক্ষেত্রে যোগ করতে হবে সেটা। তাইলে এখানে কি হচ্ছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বলে লেনদেনটা যোগ করা হচ্ছে 3,750 টাকা। এটা হচ্ছে 3 নাম্বার লেনদেন। এখন যদি আমি 4 নাম্বার লেনদেন দেখি, ব্যাংকে জমা অতিরিক্ত সুদ যা নগদান বইতে লেখা হয়নি 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বুঝতে হবে, একটা লেনদেন, এই 4 নাম্বার লেনদেনটা ব্যাংক জমা অতিরিক্তের সুদ নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমা অতিরিক্তের সুদটা কি, এটা একটা হচ্ছে খরচ। তাইলে এই খরচটা খরচটা পাস বইতে ব্যাংক থেকে ব্যাংক কেটে রাখছে জমা অতিরিক্তের সুদ, কিন্তু কেটে রাখছে মানে ব্যাংক বিয়োগ করে ফেলছে, নগদান বইতে বিয়োগ করা হয়নি। তো নগদান বইতে বিয়োগ করা হয়নি, আমি তো এখন নগদান বইতে কিছু করতে পারবো না, আমার যা করতে হবে পাস বইতেই করতে হবে, যেহেতু আমি ব্যাংক বিবরণী বা পাস বইয়ের বিবরণী দিয়ে অঙ্কটা করতেছি। তাহলে আমি এখন কি করব, পাস বইতে জমা অতিরিক্ত সুদ বিয়োগ করছে, নগদান বইতে বিয়োগ করে। এখন নগদান বইয়ের সাথে মিলাতে গেলে যেটা পাস বইয়ে বিয়োগ করে দিছে সেটাকে আবার কি করতে হবে, যোগ করতে হবে। স্বাভাবিক চিন্তা, জমা দিয়ে যদি করি, কিন্তু করতেছি জমা অতিরিক্ত। তাহলে এখন কি করব, তাইলে এখন আমরা যেটা জমা অতিরিক্ত দিয়ে গেলে যোগ করতাম, সেটা ব্যাংকে এখন বিপরীত কাজ করব। ব্যাংক জমা অতিরিক্ত দিয়ে যেহেতু করতেছি, ব্যাংক জমা অতিরিক্ত সুদ হিসেবে সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দিব 4 নাম্বার লেনদেনটা 100 টাকা। 5 নাম্বার লেনদেনটা যদি দেখি আমরা, ব্যাংক চার্জ 25 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ কি, ব্যাংকে একটা খরচ,
যেই 25 টাকা, যেই লেনদেনের কারণে আমার ব্যাংক ব্যালেন্সটা কমে যাবে। তাহলে আমার ব্যাংক ব্যালেন্সটা কমে গিয়েছে, ব্যাংক থেকে বিয়োগ করা হয়ে গিয়েছে, কিন্তু নগদান বই থেকে কি করা হয় নাই, বিয়োগ করা হয়নি। তাহলে নগদান বইয়ের সাথে মিলবে না। নগদান বই থেকে বিয়োগ করেনি, কিন্তু ব্যাংক থেকে বিয়োগ করে দিছে। তাহলে নগদান বইয়ের সাথে মিলাতে গেলে যেটা ব্যাংক বিয়োগ করে দিছে, স্বাভাবিক চিন্তা করলে জমার সাথে সেটা কি করলে যোগ করলে নগদান বইয়ের সাথে মিলবে। কিন্তু আমরা করতেছি জমা অতিরিক্ত দিয়ে, তাহলে সেটা আবার আমাকে কি করতে হবে, উল্টা কাজ, বিয়োগ করে দিতে হবে ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি। 5 নাম্বার লেনদেনটা 25 টাকা বিয়োগ করা হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখি 6 নাম্বার লেনদেন, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি 750 টাকা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করছে। এটার কারণে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, ব্যাংকে যোগ হয়ে গেছে, কিন্তু নগদান বইতে যোগ করেনি। তাইলে নগদান বইয়ের সাথে যোগ করে ব্যাংক নগদান বইয়ের সাথে মিলাতে গেলে ব্যাংকে যেটা যোগ হয়ে গেছে সেটা ব্যাংক থেকে বিয়োগ করতে হবে জমা দিয়ে করলে, কিন্তু আমরা করতেছি জমা অতিরিক্ত, সেই জন্য বিপরীত কাজ করব। তাহলে এক্ষেত্রে ব্যাংকে কি করে দিলাম, যোগ করে দিলাম 750 টাকা। 7 নম্বর লেনদেন যদি দেখি আমরা, ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান 300 টাকা। এই জীবন বীমা প্রিমিয়াম প্রদান ব্যাংক প্রদান করছে, ব্যাংক থেকে বিয়োগ হয়ে গেছে খরচটা, কিন্তু নগদান বই কি করে না, বিয়োগ করেনি। তাহলে নগদান বইয়ের সাথে মিলবে না। তাহলে নগদান বইয়ের সাথে মিলাইতে গেলে সেটা আমরা ব্যাংকে আবার কি করে দিব, যোগ করে দিব। কিন্তু যেহেতু জমা অতিরিক্ত দিয়ে করতেছি, করতে হবে কি উল্টা কাজ, বিয়োগ। তাহলে আমরা ব্যাংকে এটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান 7,300 টাকা, 7 নাম্বার লেনদেন, এটা আমরা বিয়োগ করে দিলাম। তাইলে এই 6টা লেনদেন যোগ বিয়োগ করার পর আমরা যদি দেখি ব্যালেন্স কত দাঁড়াচ্ছে, সেটা যদি দেখি তাহলে আমাদের ব্যালেন্স উদ্বৃত্ত হচ্ছে কত, 10,575 টাকা। এটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত, অর্থাৎ এটাই হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত সংশোধিত 10,575 টাকা। আমরা শুরু করছি ব্যাংক বিবরণ অনুযায়ী বা পাস বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 8,000 টাকা দিয়ে শুরু করছিলাম, এবং অমিল গরমিলগুলা সংশোধন করে শেষ পর্যন্ত আমরা পেয়েছি সংশোধিত নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 10,575 টাকা। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে এই বিষয়গুলো যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝে থাকে, এবং আমি আশা করব না বুঝলে আবার রিপিট করে দেখার জন্য, তাহলে নিশ্চয়ই তারা বিষয়টা বুঝবে, এবং পরবর্তী আমি অন্য কোনো দিন আরেকটা অঙ্ক নিয়ে সম্ভব হলে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।